তো মেয়ে বলে আমি পুরো পাটা দেইনি, এর মধ্যেই কামড়ে দিয়েছে খুব ফাস্ট। একটা দাঁতের দাগ দেখতে পাচ্ছেন না, সাইডে যেটা রয়েছে ওটা ছোট রয়েছে। এই সাপটা কামড়ালো তোর তখন কি মনে হচ্ছিল কামড়ানো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। তো আজকে কোনো রেস্কিউ ভিডিও না, আজকের ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকে আপনারা ভিডিওতে দেখতে পারবেন একটা 16 বছরের বাচ্চা মেয়ে যে 10th ক্লাসে পড়ে, 10ম শ্রেণীতে পড়ে। তো সেই মেয়ে চরম বিষধর সাপ, ভারতের বিগ ফোরের একটা সাপ যেটা রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া বা উলুবোড়া কামড়ানোর পরে কিভাবে কি কারণে সে বেঁচে ফিরে আসলো সেটা আজকে ভিডিওতে দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনার মাধ্যমে বিভিন্ন তথ্য কিন্তু দেওয়া আছে। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। এই জায়গায় ও আসছিল, এই জায়গায় কামড় দিয়েছে, এই জায়গাটা কামড় এইখানেই। আমি তো বাড়ি ছিলাম না, ফোন করেছে, হ্যাঁ আমি দৌড়ে আসছি। আসার পরে বলছে যে দাঁড়াই সাপে কামড় দিছে, কি ও বলছে যে কোন পর্যন্ত সাপে কামড়াচ্ছে, যে কামড় দিছে 15 বছর মিটার বয়স। তাই বলছে দাঁড়াই সাপ, আমি কি দাঁড়াই সাপে কামড় দিতে পারে না। পরে আমি আসলাম টস নিয়ে, আসে দেখি এই জায়গায় সাপটা এরকম গোল হয়ে আওয়াজ করছিল না, কোনো আওয়াজ করছে আমি দেখছি যে হয়েছে। পরবর্তী আমি এইখানে এটা এই কাঠটা আছে, এটা যে কাঠ না আমি এটা বুঝে আসাই না, এটা যে সিমেন্টের এটা বুঝিনি, এই এতটুকখানে এই এতটুকু ছিল, এইটা দিয়ে আমি বাড়িটা দিচ্ছি, ওই ভাঙে ওই হয়ে গেছে। পরে এটা তো বাড়ি দেওয়ার একটা বাড়িতে ভেঙে গেছে, এটা লাফিয়ে যাইয়া এই ফাঁকাটার ভিতরে আসছে, এই ফাঁকার ভিতরে আসে দেখে যে ইনে যাইতে পারে না। পরে আবার এইখানে আসছে, পরে ওঠার পরে আমি এইটা আমার ওই সীমান্ত নেই ডাকাটা দিয়ে এইটা দিয়ে মারলাম। পেছনে জঙ্গল আছে আর পোল্ট্রি ফার্ম, আর এখানটা একটু জঙ্গল আছে। আর এই ধরনের জায়গায় চন্দ্রবোড়া বেশি পছন্দ করে, এই জায়গাগুলো। ঠিক আছে, ওই পেশেন্ট আসলে আমরা একবার দেখতে আসবো কি অবস্থা না অবস্থা আছে। ঠিক আছে, দেখতে আসবো। এবার আমি ঘরে গেছি, পরে ও মানে আমাকে দেখে ও আবার এসছে, এসে বলে কি মা আমাকে সাপে কামড়িয়েছে। আমি কি বলিস, এই যে বিড়াল দৌড়ে আসলো, ধরে বিড়ালে কামড়িয়েছে। বলে কি না মা আমি শিওর দেখেছি সাপ, ঘরের আলোটা পড়েছে, আমি শিওর দেখেছি দাঁড়ার সাপ। আমি এবার জানি যে তুই দাঁড়ার সাপ, রাতের সাপ কখনই দাঁড়ার সাপ হয় না, এটা আমার বিশ্বাস। তারপরে আমি বলি কি যখন বলেছে শিওর দেখেছি, আর ও যেটা বলে সেটা কিন্তু শিওরই। এবার সেই বিশ্বাসে আমি বলছি কি বাবা দেখি পাটা। পরে পাটা দেখি যে রক্তের দুটো ফোঁটা পায়। তা মেয়ে বলছে মা আমার কিচ্ছু হয়নি, তুমি কেন এরকম করছো? আর ও জানে না যে এতই হ্যাঁ রক্ত পড়েছে ও নিচে একটা। তারপরে এখন বলে কি মা তুমি এরকম করছো কেন, আমার তো কিছুই লাগছে না। তাই বলি কি বাবা তুই বুঝবি না এটা। হ্যাঁ, পরে এটা বলে তারপরে আমি দাদাকে একটা ফোন করলাম, দাদাকে ফোন করছি তো সবার পরে। তারপরে এখন ওরে রাকেশ আর অলোক এসে ওরে নিয়ে চলে গেল হসপিটালে। এবার দাদা পরে এসে বলে কি কোথায় কামড়িয়েছে, আমি বলি কি ওই ঘরের পেছনে, তার দরজার পাশেই। পরে দাদা ওই জায়গায় গিয়ে দেখে ওরে বাবা রে তো সেই সাপ। তারপরে ওইখানেই তখন পেঁচিয়ে রয়েছে। আমি কিন্তু যাইনি একা, আমি সাপ দেখতে যাইনি, কিন্তু এই জায়গাটা আমি ভুল করেছি। কারণ কি আমি জানি যে মেয়েকেও তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার দরকার, আর সাপও চেনার দরকার, কিন্তু সাপটা আমি চিনতে যাইনি। কারণ আমি যদি মেয়েটার আগে একটু আমি ডাক্তারের কাছে যদি নিয়ে যেতে পারি। তারপরে এখন দাদা পরে গিয়ে দেখে সাপ ওই পাশেই গুটিয়ে রয়েছে এখানে। আমি গিয়ে এক নজর সাপটা দেখি সেই বড় সাপ। হ্যাঁ, তারপরে এটা তো সেই বড় সাপ। আর এই সাপ যেরকম বাড়ির মধ্যে আসতে পারে আমি এটা ভাবিনি কখনো। দেখছেন পেঁচিয়ে এক জায়গায় গোল হয়ে আছে। না আমি গিয়ে দেখি দাদা টান হয়ে গিয়ে দেখি এরকম লম্বা হয়ে রয়েছে। পরে দাদা বলে কি মারবো সাপটাকে, আমি বলি কি দাদা আগে মারেন না তো কিভাবে আমি নিয়ে যাবো ওই জায়গায় যতক্ষণ সাপটা আছে। তারপরে পরে দাদা মেরে ওই রানা দাদা পরে মেরে একটা ডিব্বের মধ্যে ভরে তারপরে ওখানে নিয়ে গেছি। তো এবার যাওয়ার পরে ওদের তো পাঠিয়ে দিচ্ছে, মানে তারও আধা ঘন্টা পরে আমরা গেছি। যাওয়ার পরে রক্ত নিয়েছে। এবার
ওকে ইঞ্জেকশনটা দিতে পারেনি। এবার বলে কি হয়তো সুতো টুতুতে কাম দিয়েছে, ওনারা অতটা মানে ইয়ে করতে পারেনি। পরে সাপটা নিয়ে যাওয়ার পরে এখন সবাই টেনশনে পড়ে গেছে, একদম প্রত্যেকটা নিয়ে যাওয়ার পরে দেখছে যে চন্দ্রপুরা, হ্যাঁ সবাই। তারপরে বলে কি এখন সবাই বলে যে মানে এই মেয়েটাকে কামড়ে দিল, তোমাদের কি ঘটতো, সব অনেক কিছু বলছে। বলার পরে বলে যে ওর চিকিৎসা ভালোভাবেই করতে হবে। তারপর সাথে সাথে সেই কি যেন অ্যান্টিভেনম, হ্যাঁ হ্যাঁ এইটা দিয়েছে। দেওয়ার পরে এখন ওই ডাক্তার বলছে যে আমি এখানে এখন এই মানে এই রিস্ক নিতে পারবো না, আমি এখন তোমরা কল্যাণীতে নিয়ে রেফার করে দিয়েছি। কোনো ফোসকা বেরোনো বা কিছু পায়ে এগুলো কিছু না, কিছু হয়নি। এখানে পা ফুলেছিল, সামান্য একটুখানি পাটা ফুলেছিল, সামান্য, বেশি না। কিন্তু পরের দিন একটা সময় ডাক্তার এসছে, এসে বলে কি তোমরা কি সাপটা দেখেছো? তারপরে সাপটা দেখালাম ফোনের থেকে, দেখানোর পরে বলছে মেয়েকে তো আজকে ছুটি দেওয়া যাবে না, যেহেতু এটা সাপটা ভালো না, খুবই খারাপ সাপ, এটা মানে ধীরে ধীরে এটার অ্যাকশনটা হয়, সাথে সাথেই হয় না। 4 রকমের ব্লাড টেস্ট করানো হয়েছে আর প্লাস ইসিজিও করেছে। এগুলো করানোর পরে তারপরে বলছে যে রিপোর্টটা ভালো আছে, কিন্তু তবু মেয়েকে আবার 1 সপ্তাহ পরে চেক আপের জন্য আবার নিতে হবে। সাপ নিয়ে গেলে ভালো, কিন্তু এটা কথা না, এই সাপ নিয়ে যাওয়ার কথা না। কারণ কি এখন ওই যে অ্যান্টিভেনমটা দেয় ওটা পলিভেনেন্ট অ্যান্টিভেনম, যে কোনো সাপে কামড়ালে ওই একটাই, হ্যাঁ একটাই কাজ করে। ডাক্তারদের আমি মানে জানি না কি ব্যাপার, এখানে আমি কোনো কিছু মানে জাস্টিফাই করে বলবো না, যে সাপ দেখতে চাওয়া বা সাপ দেখে স্পেশালি ট্রিটমেন্ট করা, এটা কিন্তু আমার মনে হয় না এটা উচিত। কারণ যে কোনো সাপের ক্ষেত্রেই পলিভেনেন্ট অ্যান্টিভেনম যেটা, একটাই অ্যান্টিভেনমেই কিন্তু কাজ হয়। আনুষঙ্গিক আরও কিছু আছে ওষুধ, অ্যাড্রিনালিন, নিওস্টিকামিন কিন্তু দেওয়া হয়ে থাকে। কিন্তু সাপ চেনার প্রয়োজন হবে, সাপ নিয়ে যেতে হবে, তাহলে যে বাড়ি থেকে সাপ মেরে নিয়ে যেতে পারবে না সে কি ভালো ট্রিটমেন্ট পাবে না? আমার প্রশ্ন এখানে, সাপ মেরে নিয়ে যাওয়ার বা সাপ চিহ্নিত করার কোনো তো দরকার নেই। এটা তো পলিভেনেন্ট অ্যান্টিভেনম পরিষ্কার বলে দেওয়া হয়েছে। পলিভেনেন্ট মানে যে কোনো সাপের, আমাদের যে 4টে সাপের বাইট বেশি হয় তাদের কামড়েই কিন্তু এই পলিভেনেন্ট অ্যান্টিভেনম দেওয়া হবে। তাহলে সাপ নিয়ে যাওয়ার তো কোনো যুক্তি হয় না, কারণ সাপ নিয়ে যেতেও তো তার সেই যাকে বাইট হচ্ছে তার ফ্যামিলি সাপ নিয়ে যাবে না, তখন তার সে পেশেন্টটাকে নিয়ে বাঁচাবে, তাই না? সাপ নিয়ে যাবে না পেশেন্টটাকে বাঁচাবে, তো এটার কোনো যুক্তি হয় না। সাপ দেখতে যাওয়ার টাইম তো আমি পাইনি, যাওয়ার সাথে তো সাপ তো এরকমও হতে পারে কামড়ে চলে যেতে পারতো ওখান থেকে, তো অন্য সাপ হলে তো চলেই যেত। এই সাপটা তো একটু মানে এই সাপটা আমার ভয় কম, কিন্তু এরা স্লো চলাফেরা করে, কিন্তু অ্যাটাক খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি কামড়াতে পারে, স্পিডে কামড়ায়। হ্যাঁ এই তো মেয়ে বলে আমি পুরো পাটা দেইনি, এর মধ্যেই কামড়ে দিয়েছে খুব ফাস্ট। চন্দ্রপুরা যেটা খুব স্লো চলে, আর এই একটাই মাত্র সাপ যার আমি মানে যেটা আমি রেস্কিউ করতে গিয়ে যার ক্ষমতা সম্বন্ধে এখনো মনে হয় না কারোর আইডিয়া আছে। চন্দ্রপুরা বা রাসেলস ভাইপার এত ফাস্ট, চোখের নিমেষে অ্যাটাক করতে পারে। মানুষ জানবে, আর তোর যে ভয় পাসনি, যেটা অনেক মানুষ কত ভয় পায় জানিস, প্রচুর ভয় পায়। ও এক ফোঁটাও ভয় পায়নি, প্রচুর ভয় পায় বলেই কিন্তু অনেক মানুষ মারা যায়। আর তুই ভয় পাসনি বলে তো আমরা ওকে দেখতে 2-3 দিন এসেছি, আর সবসময় খোঁজ খবর নিয়েছি এখান থেকে যারা আমাদের বাজারে যায়। তো ট্রিটমেন্ট চলছিল সেই টাইমেও এসেছি, পরে ও একদিন বাড়ি ছিল না, সেই টাইমেও এসে গেছি যে কেমন কি আছে। আর মেন যে এই সমস্যাগুলো সবার সমস্যা আমাদের, তো এই কারণেই আমরা আগে দেখেছিলেন যে একটা ছেলে যখন মারা গেছিল সেখানে আমরা যথাসাধ্য হেল্প করেছিলাম, কিন্তু এখানে ও সম্পূর্ণভাবে সুস্থ আছে রাসেলস ভাইপারের বাইটের পরে। যে রাসেলস ভাইপারের ড্রাই বাইট কিন্তু হয় না, তো আমরা তার জন্য এসেছি যে রাসেলস ভাইপার কামড়ানোর পরে কিভাবে ও সম্পূর্ণভাবে সুস্থ, ও পড়াশোনা করছে, পড়াশোনার মধ্যে থাকে। আগে একদিন এসেছি, সেদিন স্কুলে গেছিলাম, আমরা দিদির কাছে পারমিশন নিয়েছিলাম যে এই ব্যাপারটা টোটালটা আমাদের যারা আছে আমাদের রেপ্টোপিডিয়া ফ্যামিলি সবাইকে সবার সাথে শেয়ার করব। কারণ এইগুলো স্নেক আপনারা রেস্কিউ ভিডিওতে দেখেন, এগুলো তার থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো তোমার নাম ঠিকানা? স্নেহা সাধু। তো নাম স্নেহা সাধু। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এর ছাত্রীও, আর বয়স 15-16 এরকম হবে। তো ওরই স্নেক বাইট হয়েছিল, তো ওর কাছ থেকে আমরা জেনে নেব ওর ওই টাইমটা ফিলটা কি। একটা দাঁতের দাগ দেখতে পাচ্ছেন না, সাইডে যেটা রয়েছে ওটা ছোট রয়েছে, এই একটা দাঁতই বেশি ফুটে গেছিল, তো এখনো সেই ক্ষতটা রয়েছে। মানে এটা কিন্তু একদম ড্রাই বাইট তো নাই,
আর খুব অ্যাক্টিভ বাইটও হয়তো না, কিন্তু ড্রাই বাইট না এটা আমরা শিওর মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে। তো ওকে জাস্ট জিজ্ঞেস করবো, তোকে যখন সাপটা কামড়ালো তোর তখন কি মনে হচ্ছিল কামড়ানোর পরে? নর্মালি বল তুই, কোনো ব্যাপার নেই, প্রবলেম কিছু তখন হয়নি, কিন্তু রক্ত বেরোচ্ছিল তো? তো দেখলেন যে বাইট, দাঁত ফুটিয়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছিল। আর রাস্তা সাহেবের যেটা বললাম ড্রাই বাইট কিন্তু হয় না, ওরা দাঁত ফ্যাং খোলা মানে হাঁ করা মানেই কিন্তু ভেনম চলে আসে। আঁচড় লাগলেও অনেকের ইনফেকশন সেখান থেকে অনেক কিছু হয়েছে, সেটা আমরা দেখেছি। তো ওকে পুরো বাইট করেছিল, সাপটা বড় সাপ, আর সাপটা বাইট করার পরে ওর যে ফিলিংসটা, কারণ ও সাপটা তো চেনেই না। চিনতিস তুই সাপটা যে ওটা চন্দ্রগোড়া বিষধর সাপ এরকম কিছু জানতিস না, ও জানতোই না যে ওটা অত বিষধর সাপ। তো এইটাই বলার, এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য, আপনারা অনেকেই আছেন যারা প্রচন্ড ভয় পান, আর সাপে কামড়ের পরে ভয় পেলে সব থেকে তাড়াতাড়ি ওইটাই আপনার এগেনস্টে কাজ করে, যে আপনি ভয় পেয়েছেন, ভয় পেয়েই কিন্তু আপনি জলদি মারা যাবেন। আর যদি ভয় না পান, দিব্যি সুস্থ, দিব্যি ভালোভাবে সুস্থ হয়ে কিন্তু ফিরে এসছে। ওর যে ব্লাড সার্কুলেশন ভয় না পাওয়ার জন্য যেটা হয়, ব্লাড প্রেশার বাড়ে না, নর্মাল থাকে ব্লাড প্রেশার, তো সেই কারণেই কিন্তু ও দিব্যি সুস্থ আছে, ভালো আছে। আর আমরা খুবই খুশি যে ও সম্পূর্ণভাবে, আমরা এই অঞ্চলে যত বাইট কেস আছে সবগুলো আমরা অবজার্ভ করি, তো এটাও আমি অবজার্ভ করছি, আর সম্পূর্ণভাবে ও ভালোভাবে ফিরে এসছে। আর যা ডাক্তারি ডিটেলস আমরা ভিডিওর শেষে আপনারা দেব, যেগুলো হসপিটাল থেকে প্রেসক্রিপশন বা যা কিছু আছে সেগুলো আমরা দেখিয়ে দেবো, আপনারা দেখবেন। তো ভিডিওগুলো ভালো করে শেয়ার করবেন, যাতে মানুষ আরো বেশি বেশি সচেতন হয়, আরো বেশি বেশি মানুষ যাতে হসপিটাল মুখী হয়, হসপিটালে যায়, ওঝার কাছে যাতে না যায়। তো আমাদের এই পরিবেশ আর সমাজ সচেতনতামূলক কাজ যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু এখন বর্ষা চলছে, গরমও রয়েছে, তো সেই কারণে রাতে পথে ঘাটে চলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা টর্চ লাইট ইউজ করবেন।